ক্লাস 12-এর সিএলপিএ আমরা আগে অডিট পার্টে দুটো চ্যাপ্টার করেছিলাম। প্রথম চ্যাপ্টার নিরীক্ষার নতুন শাখা, নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং, আর থার্ড চ্যাপ্টার লেনদেনের সত্যতা যাচাইকরণ, ভাউচিং। তার মধ্যে আজকে আমরা এই যে প্রথম চ্যাপ্টার মানে নিরীক্ষার নতুন শাখা, এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং মানে নিরীক্ষার নতুন শাখা, এই চ্যাপ্টারটায় তোমাদের 4 রকম অডিট নিয়ে আলোচনা করা হয়েছে। কস্ট অডিট মানে পরিব্যয় নিরীক্ষা, ম্যানেজমেন্ট অডিট ব্যবস্থাপনা নিরীক্ষা, পারফরমেন্স অডিট মানে কার্য সম্পাদন নিরীক্ষা, আর সোশ্যাল অডিট মানে সামাজিক নিরীক্ষা। এই 4 রকম অডিট নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছিল। এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 15 মার্কস কোয়েশ্চেন আসে। টোটাল এই চ্যাপ্টার থেকে যে 15 মার্কস কোয়েশ্চেন আসে সেটা কিছু 6 মার্কসের কোয়েশ্চেন আসে, একটা 4 মার্কসের কোয়েশ্চেন আসে, আর কিছু এমসিকিউ বা 1 মার্কসের কোয়েশ্চেন আসে। মানে 6 মার্কস, 4 মার্কস আর 1 মার্কস মিলিয়ে টোটাল 15 মার্কসের কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে তোমাদের আসবে। তাহলে এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা এখানে দেখে নেব। প্রথম যে ছিল কস্ট অডিট বা পরিব্যয় নিরীক্ষা, এর 6 মার্কসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে পরিব্যয় নিরীক্ষার সুবিধা। পরিব্যয় নিরীক্ষার সুবিধা আমরা এখানে পড়েছি। দেখো, পরিব্যয় নিরীক্ষার সুবিধা বিভিন্ন দিক থেকে আলোচনা করা হয়েছিল। মানে প্রথমে ব্যবস্থাপনার দিক থেকে কি কি সুবিধা, শেয়ার গ্রহীতাদের দিক থেকে কি সুবিধা, কস্ট অ্যাকাউন্টেন্টের দিক থেকে, কর্মচারীদের দিক থেকে, সরকারের দিক থেকে, ভোগকারীদের দিক থেকে। তাহলে এরকম বিভিন্ন পার্টির দিক থেকে কি কি কস্ট অডিটের সুবিধা আছে এখানে আলোচনা করা হয়েছে। এই কোয়েশ্চেনটা 6 মার্কসেই আসুক বা 4 মার্কসেই আসুক, তোমাদের কিন্তু সব কটা দিক থেকেই আলোচনা করতে হবে। মানে যদি 4 মার্কসের কোয়েশ্চেনটা আসে আর তোমরা শুধু ব্যবস্থাপনার দিক থেকেই 4টে বা 5টা পয়েন্টস লিখলে, আর বাকি যেগুলো আছে মানে শেয়ার গ্রহীতাদের দিক থেকে, কস্ট অ্যাকাউন্টেন্টের দিক থেকে এগুলোর উল্লেখই করলে না, তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। যখনই তোমাদের পরিব্যয় নিরীক্ষার সুবিধা বলবে, পুরো কোশ্চেনটা আসবে, তাহলে প্রত্যেকটা দিক থেকেই আমাকে অল্প অল্প করে আলোচনা করতে হবে, এবং সেটা অবশ্যই 4 মার্কসের মতন। সেখানে আমরা এইভাবে আলোচনা করতে পারি। প্রথমে দেখো, ব্যবস্থাপনার দিক থেকে এখানে অনেকগুলো পয়েন্টস ছিল, তো সেখান থেকে আমরা 3টে বা 4টে পয়েন্টস লিখলাম। ব্যবস্থাপনার দিক থেকে হেডিং করে 3টে বা 4টে পয়েন্টস লিখলাম। নেক্সট কী ছিল, শেয়ার গ্রহীতাদের দিক থেকে। শেয়ার গ্রহীতাদের দিক থেকে হেডিং করে আমরা এক লাইনে লিখে দেব যে উৎপাদন সংক্রান্ত কাজকর্মের দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে কিনা, বা জাল জুয়াচুরির সঙ্গে পরিচালকরা কোনোভাবে জড়িত কিনা সেটা দেখা, এবং মুনাফার পরিমাণ বাড়াতে সাহায্য করে বেশি পরিমাণে যাতে লভ্যাংশ পেতে সুবিধা হয় সে ব্যাপারের জন্য শেয়ার গ্রহীতারা পরিব্যয় নিরীক্ষা করে থাকে। তাহলে এভাবে এক লাইনে লিখে দেবো। সেমভাবে কস্ট অ্যাকাউন্টেন্টের দিক থেকে লিখব, পরিব্যয় বিভাগের কাজে ভুল ত্রুটি কম হয়, কারণ পরিব্যয় নিরীক্ষা ব্যবস্থা প্রচলনের ফলে প্রতিষ্ঠানের কর্মচারীদের ওপর একটা চাপ সৃষ্টি হয়, ফলে কস্ট অ্যাকাউন্টেন্টের কাজে অনেক সুবিধা হয়। কর্মচারীদের দিক থেকে হেডিং করে লিখব, পরিব্যয় নিরীক্ষার সাহায্যে নিট মুনাফার পরিমাণ সঠিকভাবে নির্ধারিত হয়, ফলে বোনাস সংক্রান্ত মতবিরোধের আশঙ্কা থাকে না। সরকারের দিক থেকে হেডিং করে লিখব, পণ্যের ওপর শুল্ক হার নির্ধারণের বিষয়ে সরকারের পক্ষে সুবিধা হয়। ভোগকারীদের দিক থেকে পণ্যের সঠিক বিক্রয় মূল্য নির্ণয় করা সম্ভব হয়। তো এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টস আলোচনা হেডিংগুলো লিখে তার আন্ডারে অল্প করে ডেসক্রিপশন লিখব, কিন্তু অবশ্যই আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টসই লিখব। শুধু একটা হেডিং লিখে তার আন্ডারে অনেকগুলো পয়েন্টস লিখলেই কিন্তু এই কোশ্চেনটাই হবে না। কিন্তু যদি তোমাদের আলাদাভাবে কোশ্চেনটা দেয়, মানে হয়তো বলল যে ব্যবস্থাপনার দিক থেকে পরিব্যয় নিরীক্ষার সুবিধাগুলি আলোচনা করো,
4 মার্কস দিল। তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনার দিক থেকে আমাকে 4টে বা 5টা পয়েন্টস লিখতে হবে। তাই ব্যবস্থাপনার দিকেরটাও কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। বা 2টো পয়েন্টস যদি দেয় যে শেয়ার গ্রহীতাদের দিক থেকে এবং কর্মচারীদের দিক থেকে পরিব্যয় নিরীক্ষার সুবিধা কি, বলে 2+2 4 মার্কস, এভাবেও যে কোনো দুটো হতে পারে। তাই যখন তোমরা পড়বে তখন কিন্তু পুরোটাই ডিটেলসে পড়বে, কারণ যদি ভাগ করে দেয়, আলাদা কোনো পার্টিকুলার কিছু বলে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিটেলসেই লিখতে হবে। তা না হলে যদি পুরোটা একসাথে বলে, তাহলে আমরা প্রত্যেকটা হেডিংয়ের আন্ডারে অল্প করে ডেসক্রিপশান লিখব। তাহলে এটা তোমরা আলোচনা হলো পরিব্যয় নিরীক্ষার সুবিধা। এরপরে 6 মার্কসের আরেকটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষার সুবিধা। কি কি পয়েন্টস ছিল ব্যবস্থাপনা নিরীক্ষার সুবিধায়? কর্মচারীদের কাজের মূল্যায়ন, অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে নিযুক্ত কর্মচারীদের প্রত্যেকের কর্মদক্ষতা বাড়ানোর জন্য তাদের সম্পাদিত কাজের মূল্যায়ন করা হয়। ব্যবস্থাপনা নিরীক্ষার মাধ্যমে এই কাজ করা সম্ভব হয়। পরিকল্পনা, নীতি ও পদ্ধতির বিচার। প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে যে আগে থেকে যে পরিকল্পনা, নীতি বা পদ্ধতি নেওয়া হয়েছে সেটা কতটা কার্যকর সেটা বিচার করা হয়। গৃহীত পরিকল্পনা, নীতি ও পদ্ধতির যদি কোনো ভুল থাকে বা যদি কোনো চেঞ্জের প্রয়োজন হয় তাহলে সেটা সংশোধন। তাই নাম্বার সি, গৃহীত পরিকল্পনা, নীতি ও পদ্ধতির সংশোধন। এর পরের পয়েন্টসে কি বলেছে? ব্যবস্থাপনা প্রক্রিয়ার উন্নতি, মানে এই যে পরিকল্পনা, নীতি সংশোধন করে বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা প্রক্রিয়া যদি কোনো ত্রুটি বা গলদ ধরা পড়ে, সেগুলো সংশোধন করে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এর ফলে পরিচালনা ব্যবস্থার উন্নতি ঘটে। দক্ষতা বৃদ্ধি, ব্যবস্থাপনা সংক্রান্ত কাজকর্মের অদক্ষতা চিহ্নিত করে ব্যবস্থাপনা নিরীক্ষক সেগুলির উন্নতি সাধনের উপায় নির্দেশ করে। এর ফলে কি হয়? ব্যবস্থাপকদের দক্ষতা বাড়াতে সাহায্য করে। সম্পদের অপচয় হ্রাস, প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ, কারণ আমরা জানি কোনো সম্পদই কিন্তু আনলিমিটেড নয়, তাই সমস্ত রকম সম্পদের উপযুক্ত ব্যবহার হচ্ছে কিনা এবং এই নিরীক্ষা ব্যবস্থায় তা পরীক্ষা করা হয়, এতে অপচয় বন্ধ হয়। রুগ্নতার কারণ নির্ধারণ, না কোনো শিল্প প্রতিষ্ঠানের রুগ্নতার কারণ নির্ধারণে এই নিরীক্ষা খুবই কার্যকর ভূমিকা পালন করে। আর লাস্ট, ঋণ বা অনুদান মঞ্জুর, সরকারি বা বেসরকারি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো সংস্থাকে ঋণ বা অনুদান দেওয়ার আগে সেই প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থার কার্যকারিতা বিচার করার জন্য পরিব্যয় নিরীক্ষা খুবই সহায়ক। তাহলে এইগুলো আমরা আলোচনা করব ব্যবস্থাপনা নিরীক্ষার সুবিধা বললে। 4 মার্কস বললে আমরা 4 মার্কসের মতন 4টে বা 5টা পয়েন্টস লিখব, 6 মার্কসে বললে 6টা বা 7টা পয়েন্টস লিখব। নেক্সট কি আছে না ব্যবস্থাপনা নিরীক্ষার অসুবিধা। ব্যবস্থাপনা নিরীক্ষার অসুবিধাগুলো কি কি? প্রথম পয়েন্টসে বলেছে দেখো কস্টলি সিস্টেম, ব্যয়বহুল পদ্ধতি, কারণ আমাদের ছোট প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা নিরীক্ষার অসুবিধা দেখা দেয়, তাই ছোটোখাটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনা নিরীক্ষা খুবই কস্টলি। দক্ষ ব্যবস্থাপনা নিরীক্ষার অভাব, আমরা প্রথমেই বলেছি যেমন কস্ট অডিটের জন্য কস্ট অডিটার লাগে, যেমন তাকে ওয়ার্কস অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাক্ট অনুযায়ী পাশ করতে হয়, কিন্তু ব্যবস্থাপনা নিরীক্ষার জন্য কিন্তু সেরকম কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, তাই দক্ষ ব্যবস্থাপনা নিরীক্ষকের কিন্তু অভাব দেখা দেয়। ব্যবস্থাপকের ওপর বিশেষ চাপ, কেন না ব্যবস্থাপনা নিরীক্ষায় ব্যবস্থাপকদের দক্ষতা বিচার করা হয় বলে তাদের সবসময় মানসিক চাপের মধ্যে কাজ করতে হয়। তার ফলে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা দেখা দেয়। কোনো সিদ্ধান্ত গ্রহণ যদি করে তাহলে সেটার একটা ঝুঁকি থাকে, সেই ঝুঁকি নিতে কিন্তু তাদের ভয় হয় যে নতুন কোনো সিদ্ধান্ত নেব, তারপর যদি সেটা কার্যকর না হয়, সেই ঝুঁকিটা কিন্তু তারা সবসময় ভয়ে থাকে। তাই 4 নম্বর পয়েন্টসে দেখো বলেছে ঝুঁকি গ্রহণে ভয়। নাম্বার 5-এ কি বলছে? কর্মচারীদের মধ্যে উৎসাহের অভাব। কর্মচারীদের কর্মদক্ষতার মূল্যায়ন করা হয়, তাহলে তাদের মনে একটা অহেতুক ভীতির সঞ্চার হয়, তারা সবসময় ভয়ে ভয়ে কাজ করে যে যদি কাজে ভুল হয় তাহলে অডিটের ব্যবস্থা থাকবে, যদি কাজে ভুল হয় তাহলে
ভুলটা ধরা পড়বে, তাহলে সেই একটা ভয়ের মধ্যে তারা সবসময় কাজ করে। তো তার জন্য কর্মচারীদের মধ্যে উৎসাহের অভাব দেখা দেয়। আর নাম্বার 6-এ কি বলছে, পক্ষপাতিত্বের সম্ভাবনা। পক্ষপাতিত্বের সম্ভাবনা মানে না, অনেক সময় দেখা যায় যে উচ্চতর কর্তৃপক্ষের গোপন নির্দেশে ব্যবস্থাপনা নিরীক্ষা সম্পাদিত হচ্ছে, অর্থাৎ তাদের অনুযায়ী, তাদের কথা অনুযায়ী নিরীক্ষা করে থাকে। তো সেক্ষেত্রে পক্ষপাতিত্বের সম্ভাবনা থেকেই যায়, যা কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাহলে এই অসুবিধাগুলো আছে, কিন্তু এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু এই অসুবিধাগুলো দূর করা সম্ভব। এদিক থেকে বিচার করলে ব্যবস্থাপনা নিরীক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে এটা হলো ব্যবস্থাপনা নিরীক্ষার অসুবিধা। তাহলে 6 মার্কসের জন্য মোটামুটি আমরা এই কোশ্চেনগুলো পড়তে পারি, তবে এই কোশ্চেনগুলো কিন্তু 4 মার্কসেও আসতে পারে। এরপর আমি কিছু 4 মার্কসের কোশ্চেন দেখে নেব। 4 মার্কসের কোশ্চেনে প্রথম যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে পরিব্যয় নিরীক্ষকের অযোগ্যতা। পরিব্যয় নিরীক্ষকের যোগ্যতা কি সেটা আমরা জানি, সেটা ছিল 1959 সালের কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট আইন অনুযায়ী কস্ট অ্যাকাউন্টেন্ট হতে হবে। এছাড়া 1949 সালের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইন অনুযায়ী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে স্বীকৃত কোনো ব্যক্তিও বিজ্ঞপ্তি জারির মাধ্যমে পরিব্যয় নিরীক্ষক হিসেবে নিয়োগ করতে পারে। তাহলে কস্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে কোনো একটা হতে হবে, তাহলেই সে পরিব্যয় নিরীক্ষক হিসেবে অংশগ্রহণ বা যোগদান করতে পারে। কিন্তু পরিব্যয় নিরীক্ষকের কিছু অযোগ্যতা আছে, মানে পরিব্যয় নিরীক্ষকের অযোগ্যতাগুলো কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিব্যয় নিরীক্ষক হিসেবে নিযুক্ত বা পুনর্নিযুক্ত হবার অযোগ্য বিবেচিত হবে। তো সেগুলো আমরা পড়েছি, আমি আরেকবার একটু ছোট করে আলোচনা করে দেব। কে বলেছে, প্রথম কে বলেছিল না, কোনো বিধিবদ্ধ সংস্থা, কোনো স্ট্যাটুটরি অর্গানাইজেশন কিন্তু এই কোম্পানি আইন অনুযায়ী অযোগ্য হিসেবে কোনো প্রতিষ্ঠানের নিরীক্ষক হিসেবে নিযুক্ত হতে অযোগ্য, কোনো বিধিবদ্ধ সংস্থা। নেক্সট নাম্বার 2-এ কি বলছে, নিয়োগকারী কোম্পানির কোনো আধিকারিক বা কর্মচারী, যে কোম্পানির অডিটর হিসেবে জয়েন করবে সেই কোম্পানিরই কোনো কর্মচারী বা অফিসার কিন্তু ওই কোম্পানির নিরীক্ষক হিসেবে জয়েন করতে পারবে না। নাম্বার 3, নিয়োগকারী কোম্পানির কর্মকর্তা বা কর্মচারীর কোনো অংশীদার বা তাদের অধীনে কর্মরত কোনো ব্যক্তি, মানে কোনো নিয়োগকারী প্রতিষ্ঠানের কোনো ব্যক্তির অধীনে কাজ করছে কোনো ব্যক্তি, মানে ধরো কোনো একটা কোম্পানিতে তুমি অডিটর হিসেবে জয়েন করেছো, তাহলে তুমি ওই কোম্পানির একজন কর্মচারী, তুমি তার আন্ডারে কাজ করলেও কিন্তু তুমি তার ওই কোম্পানির অডিটর হিসেবে জয়েন করতে পারবে না। নাম্বার 4-এ কি বলছে, যে ব্যক্তি নিয়োগকারী কোম্পানির কাছে 5 লক্ষর বেশি টাকার জন্য ঋণী, মানে কোনো কোম্পানির কাছ থেকে কোনো ব্যক্তি যদি 5 লক্ষ টাকার বেশি টাকা ঋণ করে, লোন নেয়, তাহলেও সে সেই প্রতিষ্ঠানের অডিটর হিসেবে জয়েন করতে পারবে না। নেক্সট নাম্বার 5-এ বলছে, যে ব্যক্তি ওই কোম্পানির কাছে কোনো তৃতীয় পক্ষের 1 লক্ষ বেশি টাকার ঋণের জন্য জামিন হয়েছে, মানে অন্য কোনো ব্যক্তি ওই কোম্পানির থেকে ঋণ নিয়েছে, তুমি সেই ঋণের জামিন হয়েছো, সেটা কত টাকার, 1 লক্ষ টাকার বেশি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি ওই প্রতিষ্ঠানের নিরীক্ষক হিসেবে জয়েন করতে পারবে না। নাম্বার 6-এ কি বলছে না, নিয়োগকারী কোম্পানির হোল্ডিং অথবা অধীনস্থ কোম্পানি নিরীক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার অযোগ্য কোনো ব্যক্তি। তাহলে এইগুলো হচ্ছে পরিব্যয় নিরীক্ষকের অযোগ্যতা। এই অযোগ্যতাগুলো ভালো করে পড়বে, 4 মার্কসেও আসে, বা হয়তো দুটো অযোগ্যতা লেখো বলে 2 মার্কসের কোশ্চেন হিসেবেও আসতে পারে। তাহলে এখানে আমরা পরিব্যয় নিরীক্ষকের যোগ্যতাটা জানি আর অযোগ্যতাটাও পড়ব। এরপরে যেটা বলেছে, কার্য সম্পাদন নিরীক্ষার সুবিধা অসুবিধা। কার্য আলাদা আলাদা আসতে পারে অবশ্যই, যে কার্য সম্পাদন নিরীক্ষার সুবিধাগুলি আলোচনা করো বা কার্য সম্পাদন নিরীক্ষার অসুবিধাগুলি আলোচনা করো।
আর যদি একসাথে আসে তাহলে কিন্তু 4 মার্কসের জন্য এলে সুবিধা দুটো লিখব, অসুবিধা দুটো লিখব, দুটো থেকেই দুটো দুটো করে লিখব। কার্য সম্পাদন নিরীক্ষার সুবিধা আর অসুবিধা আমরা আগে আলোচনা করেছি, তোমরা ভালো করে এই দুটো পড়ে নেবে, কার্য সম্পাদন নিরীক্ষার সুবিধা কী কী আর অসুবিধা কী কী। আর লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সামাজিক নিরীক্ষার সুবিধা। সামাজিক নিরীক্ষার সুবিধাগুলো কী কী ছিল? সামাজিক দায়িত্ব পালনের মূল্যায়ন, অর্থাৎ প্রত্যেক প্রতিষ্ঠানকেই কিন্তু সামাজিক দায়িত্ব পালন করতে হয়। তো সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান সামাজিক দায়িত্ব পালন করছে কি না সেটা মূল্যায়ন হয় কিন্তু সামাজিক নিরীক্ষা করার ফলে। সমাজ সচেতনতা বৃদ্ধি, নাম্বার 2 পয়েন্টস, সমাজ সচেতনতা বৃদ্ধি। সামাজিক পরিবেশের উন্নয়নের ফলে প্রতিষ্ঠানের উন্নয়ন হয়। এই পারস্পরিক নির্ভরশীলতা সামাজিক নিরীক্ষার মাধ্যমে বোঝা যায়, তাই সমাজ সম্পর্কে কারবারে সচেতনতা বৃদ্ধি পায়। নাম্বার 3, অসাধু কাজকর্মের প্রতিরোধ। সমাজের স্বার্থবিরোধী কোনো কাজ করলে সামাজিক নিরীক্ষার মাধ্যমে তা উদ্ঘটিত হয়। যদি কোনো প্রতিষ্ঠান সামাজিক বিরোধী কোনো কাজকর্ম করে তাহলে সেটাও কিন্তু ওই সামাজিক নিরীক্ষা করার ফলে উদ্ঘাটন হবে। তো তার ফলে অসাধু কাজকর্ম প্রতিরোধ করা সম্ভব হবে। নাম্বার 4 বলছে জনসমর্থন বৃদ্ধি। সামাজিক নিরীক্ষায় সমাজের প্রতি প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পরিমাপ করা হয়। এর ফলে প্রতিষ্ঠানের সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সুসম্পর্ক গড়ে ওঠে এবং প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা বাড়ে। আর লাস্ট, অবশ্যই জাতীয় উন্নয়নে সাহায্য করে। তাহলে এইগুলো হচ্ছে সামাজিক নিরীক্ষার সুবিধা। তাহলে এই চারটে থেকে এই কস্ট অডিট, ম্যানেজমেন্ট অডিট, পারফরমেন্স অডিট, সোশ্যাল অডিট সবকটার থেকেই কিন্তু সবকটা সুবিধা অসুবিধাগুলো পড়তে হবে। আমি এখানে তোমাদের কিছু নিয়ে আবার আলোচনা করে দিলাম, কিন্তু সব কটার থেকেই প্রত্যেকটারই সুবিধা অসুবিধা ভালো করে মনে রাখবে। আচ্ছা, এই চ্যাপ্টারে তোমাদের অনেকগুলো বেশ কয়েকটা কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো ভালো করে পড়ে রাখতে হবে, কারণ পার্থক্যগুলো 4 মার্কসেও আসতে পারে, 6 মার্কসেও আসতে পারে, আবার 2 মার্কসে যে কোনো একটা বা যে কোনো দুটো পার্থক্য হিসেবেও 1 মার্কসের কোশ্চেন হিসেবে আসতে পারে। তাহলে কি কি পার্থক্য আছে আমি বলে দিই। পার্থক্যগুলো আগে আমরা আলোচনা করেছি, সবকটা ডিটেলস আলোচনা করেছি। পার্থক্য লেখার সময় মনে রাখবে অবশ্যই বিষয় লিখে আলোচনা করবে। প্রথমে বিষয়, তারপরে পার্থক্যটা লিখবে। বিষয় লিখে আলোচনা করলে পার্থক্যটা ভালো হবে। তাহলে আমরা কি কি পার্থক্য আছে পরপর দেখে নিই। প্রথম পার্থক্যটা বলছে আর্থিক নিরীক্ষা ও পরিব্যয় নিরীক্ষার পার্থক্য। এটা ভেরি ইম্পর্টেন্ট, অনেকগুলো পয়েন্টস আছে বইতে, তোমরা ভালো করে এটা পড়ে নেবে। আর্থিক নিরীক্ষা ও পরিব্যয় নিরীক্ষার পার্থক্য। এরপরে আছে আর্থিক নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষার পার্থক্য। নাম্বার 3, বিধিবদ্ধ নিরীক্ষা মানে স্ট্যাটুটরি অডিট ও ব্যবস্থাপনা নিরীক্ষার পার্থক্য। আর নাম্বার 4, ব্যবস্থাপনা নিরীক্ষা ও পরিব্যয় নিরীক্ষার পার্থক্য। এই চ্যাপ্টারে এই চারটে পার্থক্য আছে এবং এই চারটে পার্থক্য কিন্তু ভালো করে পড়তে হবে। এই চারটে পার্থক্যের মধ্যে আমি চারটেই বলেছি বিষয় লিখে, তবে মানে প্রথমে সাবজেক্ট লিখে তারপর পার্থক্যটা কিন্তু লিখবে। তাহলে পার্থক্যগুলো ভালো করে পড়লে এরপর আমরা কিছু 1 মার্কসের কোশ্চেন দেখে নেব। 1 মার্কসের কি কোশ্চেন ছিল? 1 মার্কসের প্রথমে 4টে অডিট নিয়ে, তার মানে 4টে অডিটে 4টে কাকে বলে 4টে ডেফিনেশন আমরা পাবো। তো সেই ডেফিনেশনগুলো ভালো করে পড়তে হবে। পরিব্যয় নিরীক্ষা কাকে বলে, ব্যবস্থাপনা নিরীক্ষা কাকে বলে, কার্য সম্পাদন নিরীক্ষা কাকে বলে, সামাজিক নিরীক্ষা কাকে বলে, এই 4টে ডেফিনেশন ভালো করে পড়তে হবে। এরপরে অবশ্যই দেখবে পরিব্যয় নিরীক্ষার দুটো শ্রেণী বিভাগ ছিল, দুটো ভাগ ছিল। একটা হচ্ছে বিধিবদ্ধ পরিব্যয় নিরীক্ষা আর একটা হচ্ছে ঐচ্ছিক পরিব্যয় নিরীক্ষা। এইগুলোর ডেফিনেশনগুলোও কিন্তু তোমরা পড়ে রাখবে। স্ট্যাটুটরি কস্ট অডিট আর ভলেন্টারি কস্ট অডিটের ডেফিনেশন, এই দুটো ডেফিনেশনও ভালো করে পড়বে।
নেক্সট কিছু প্রশ্ন ছিল, যেমন আমি কয়েকটা এখানে লিখেছি। যেমন দেখো বলছে, কোম্পানি আইন অনুসারে কোন কোন কাজে লিপ্ত কোম্পানিকে বাধ্যতামূলকভাবে পরিব্যয় হিসাব রাখতে হয়। আমরা পড়েছিলাম যে কস্ট অডিটের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কস্ট অডিট করা বাধ্যতামূলক। তো সেগুলো কোন কোন ক্ষেত্র ছিল? 4টি সেক্টর ছিল। 4 রকম প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোম্পানির পরিব্যয় হিসাব করা বাধ্যতামূলক। সেগুলো কি কি? প্রথম বলছে উৎপাদন, মানে যে কোনো প্রোডাকশন রিলেটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু, প্রোডাকশন রিলেটেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু কস্ট অডিট করা বাধ্যতামূলক। নাম্বার বিতে বলছে ধারাবাহিক প্রক্রিয়ায় উৎপাদন, মানে প্রসেসিং, ধারাবাহিক প্রক্রিয়ায় উৎপাদন। নাম্বার সি দ্রব্য নির্মাণ, মানে ম্যানুফ্যাকচারিং, যে কোনো ম্যানুফ্যাকচারিং কনসার্নের ক্ষেত্রেও কস্ট অডিট করা বাধ্যতামূলক। আর নাম্বার 4-এ বলছে খনি খনন, মানে মাইনিং। তাহলে কি কি ছিল? উৎপাদন মানে প্রোডাকশন, ধারাবাহিক প্রক্রিয়ায় উৎপাদন প্রসেসিং, দ্রব্য নির্মাণ ম্যানুফ্যাকচারিং, খনি খনন মাইনিং। এই 4টি ক্ষেত্রে কোম্পানি আইন অনুসারে পরিব্যয় হিসাব করা বাধ্যতামূলক। নেক্সট কোয়েশ্চেন কি ছিল? ব্যবস্থাপনা নিরীক্ষার ব্যবহার প্রথম কোথায় শুরু হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রে। এটাও আমরা আগে পড়েছি, যখন আমরা ম্যানেজমেন্ট অডিট ডিটেলসে পড়েছিলাম তখন আমরা প্রথমেই এই কোশ্চেনটা বলেছিলাম যে ব্যবস্থাপনা নিরীক্ষার ব্যবহার কোথায় প্রথম শুরু হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রে। এরপর নাম্বার 7, ভারতে সর্বপ্রথম সামাজিক নিরীক্ষার প্রতিবেদন কোন কোম্পানি কত সালে প্রকাশ করে? না, আমরা পড়েছিলাম যে শিল্পে উন্নত বিভিন্ন দেশে, বিশেষত আমেরিকা যুক্তরাষ্ট্রে আজকাল অধিকাংশ বড় বড় কারবারি প্রতিষ্ঠানই তাদের যে বার্ষিক প্রতিবেদন, মানে অ্যানুয়াল রিপোর্ট পেশ করে, সেখানে সামাজিক দায়িত্ব পালন সম্পর্কিত প্রতিবেদনও পেশ করে থাকে। ভারতে প্রথম এটা কারা প্রকাশ করেছিল? না, 1980 সালে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড, যেটাকে আমরা টিসকো বলে থাকি। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড 1980 সালে প্রথম এই প্রতিবেদন, মানে সোশ্যাল অডিট রিপোর্ট প্রকাশ করে। কিন্তু বর্তমানে এই বিবরণী কিন্তু আর প্রকাশিত হয় না। বিবরণীটি যথেষ্ট অসঙ্গতিপূর্ণ ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র অ্যাজাম্পশনের ওপর বা এস্টিমেশনের ওপর ভিত্তি করেই সেটা প্রকাশ করা হয়েছিল। তাই বর্তমানে এটা আর প্রকাশ করা হয় না। কিন্তু যদি আমাদের এই কোশ্চেনটা দেয় যে ভারতে সর্বপ্রথম সামাজিক নিরীক্ষার প্রতিবেদন কোন কোম্পানি কত সালে প্রকাশ করে, কি লিখব? 1980 সালে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড, টিসকো। এরপর আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করে নেব। তোমরা জানো যে তোমাদের মোট 24টা এমসিকিউ আসে, যে কোনো কমার্সের যে কোনো চারটে সাবজেক্টেই মোট 24টি এমসিকিউ আসে পুরো টোটাল। এখানে যেমন সিএলপিএতে ল আর অডিট মিলিয়ে মোট 24টা এমসিকিউ আসবে। তো এই চ্যাপ্টারে আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করে নেব। এখানে আমরা কয়েকটা নিয়ে আলোচনা করব, কিন্তু এখানে এই চ্যাপ্টারে অনেক এমসিকিউ হয়। তোমরা এই বই থেকে অনেকগুলো পাবে, তোমরা যে বইটা ফলো করো, অর্থাৎ ঋত্বিক হালদার এবং ডক্টর জে.এল. কুন্ডুর বইতে বেশ কিছু এমসিকিউ পাবে। এছাড়াও তোমরা বিভিন্ন টেস্ট পেপার থেকে বা বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে অনেক রকমের এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করবে, কারণ অনেক সময় এমসিকিউগুলো জানা এমসিকিউ একটু হয়তো ঘুরিয়ে দিয়ে দিল। তো সেক্ষেত্রে তোমাদের যদি প্র্যাকটিস থাকে বা জানা থাকে, সেটা নিয়ে তোমাদের সুবিধা হবে। তো এখানে আমি যে এমসিকিউগুলো লিখেছি সেগুলো একটুখানি বলে দেবো। প্রথম দেখো বলেছে, উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়ের সত্যতা যাচাইকরণ করাকে বলে। উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়, যখন একটা পণ্য উৎপাদন হচ্ছে তার যে উৎপাদন ব্যয়, সেটা সত্যতা যাচাইকরণ করা, সেটাকে কি বলে? দেখো 4টে অপশন দিয়েছে: পরিব্যয় নিরীক্ষা, ব্যবস্থাপনা নিরীক্ষা, কর্মসম্পাদন নিরীক্ষা, সামাজিক নিরীক্ষা। তাহলে কোনটা হবে? কারণ আমরা দেখেইছি যে কোনো প্রোডাকশন রিলেটেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন অডিট করতে হয়? কস্ট অডিট। তাই উত্তর কি হবে? এ, পরিব্যয় নিরীক্ষা।
এরপরে নাম্বার 2-তে আছে পরিচালন সংক্রান্ত বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয়। কোন নিরীক্ষায়? পরিচালন সংক্রান্ত। পরিচালন কে করে? ম্যানেজমেন্ট করে। পরিচালনার দায়িত্ব কাদের ওপর থাকে? ম্যানেজমেন্টের ওপর। তাই অপশানগুলো দিয়েছে আর্থিক নিরীক্ষায়, পরিব্যয় নিরীক্ষায়, সামাজিক নিরীক্ষায়, ব্যবস্থাপনা নিরীক্ষায়। কোন অপশানটা হবে? ব্যবস্থাপনা নিরীক্ষা, তাই নাম্বার ডি। নাম্বার 3-তে পরিব্যয় নিরীক্ষককে কে নিয়োগ করে? পরিব্যয় নিরীক্ষককে দেখো অপশান আছে পরিচালক পর্ষদ, শেয়ার গ্রহীতা, রাজ্য সরকার, কোনোটিই নয়। তাহলে পরিব্যয় নিরীক্ষককে কে নিয়োগ করে? পরিচালক পর্ষদ মানে বোর্ড অফ ডিরেক্টরস। পরিব্যয় নিরীক্ষককে, তাই এখানে দেখো আমি লিখেছি এ। নাম্বার 4, যে প্রতিষ্ঠানের পরিব্যয় নিরীক্ষা করা হয়। কোন প্রতিষ্ঠানের পরিব্যয় নিরীক্ষা করা হয়? উৎপাদনকারী প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠান, না সরকারি প্রতিষ্ঠান? মানে যেগুলো প্রোডাকশন করে সেই প্রতিষ্ঠানের পরিব্যয় নিরীক্ষা করা হয়, না যারা পারচেস করে সেল করে, অন্য কোথাও থেকে পারচেস করে সেল করে তাদের ক্ষেত্রে পরিব্যয় নিরীক্ষা করা হয়, না সকল প্রতিষ্ঠান মানে যে কোনো ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে, নাকি সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে? তো এখানেও আমরা জানি পরিব্যয় নিরীক্ষার মেন কাজটা কি, না প্রোডাকশন কস্ট ডিটারমাইন করা এবং সেই ডিটারমাইন করার ফলে সেখানে সত্যতা যাচাইকরণ করা। তাহলে আমার ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান বা সকল প্রতিষ্ঠানে নিশ্চয়ই প্রোডাকশন হচ্ছে না। যেখানে আমি কিনে অন্য জায়গা থেকে কিনে এনে বিক্রি করছি সেখানে তো আমার প্রোডাকশন হচ্ছে না। তাহলে যেখানে প্রোডাকশন হচ্ছে না সেখানে প্রোডাকশন কস্ট ক্যালকুলেট করারও দরকার পড়ে না, আর প্রোডাকশন কস্ট ক্যালকুলেট না করলে তার সত্যতা যাচাইকরণেরও প্রয়োজন হয় না। তাহলে কোন প্রতিষ্ঠান পরিব্যয় নিরীক্ষা করে? উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাহলে এখানে আমাদের অপশানটা হবে এ। তাহলে কোন প্রতিষ্ঠানে পরিব্যয় নিরীক্ষা করা বাধ্যতামূলক? উৎপাদনকারী প্রতিষ্ঠান। নাম্বার 5-এর কোশ্চেনটা আমি আগে পড়িয়েছিলাম, যখন আমি ডিটেলস আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারটা, তখন দেখো তোমরা বুঝতে পারবে। কর্মসম্পাদন নিরীক্ষাকে নিম্নলিখিত আরও যে নামে অভিহিত করা হয় সেটি হলো, অর্থাৎ কার্য সম্পাদন নিরীক্ষাকে আর কি বলা হয়? ব্যবস্থাপনা নিরীক্ষা, দক্ষতার নিরীক্ষা, পরিব্যয় নিরীক্ষা, কোনোটিই নয়। তাহলে এটা কি হবে? না ব্যবস্থাপনা নিরীক্ষা, দক্ষতার নিরীক্ষা, পরিব্যয় নিরীক্ষা, না কোনোটিই নয়। তাহলে অপশানটা কি হবে? দক্ষতার নিরীক্ষা। কারণ আমরা পড়িয়েছিলাম কর্মসম্পাদন নিরীক্ষাকে দক্ষতার নিরীক্ষা বলা হয়। নাম্বার 6-এ কি আছে? না পরিব্যয় নিরীক্ষককে অবশ্যই হতে হবে। পরিব্যয় নিরীক্ষক হিসেবে মানে কস্ট অডিটর হিসেবে জয়েন করতে গেলে একজন নিরীক্ষকের কি কোয়ালিফিকেশান থাকবে? দেখো অপশানগুলো বলেছে। এতে বলেছে সিএ, সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বিতে বলছে কস্ট অ্যাকাউন্টেন্ট। সিতে বলছে বোথ এ অ্যান্ড বি, মানে সিও হতে হবে আবার কস্ট অ্যাকাউন্টেন্টও হতে হবে, মানে দুটো কোয়ালিফিকেশানই লাগবে। আর ডিতে বলছে আইদার এ অর বি, মানে হয় তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, না হলে তাকে কস্ট অ্যাকাউন্টেন্ট হতে হবে। তাহলে কোনটা? আমরা জানি যে তাকে পরিব্যয় নিরীক্ষক হতে হলে তাকে কস্ট অ্যাকাউন্টেন্ট হতে হয়, এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও হয়। দুটো কোয়ালিফিকেশান একসাথে লাগে না, হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হয়, না হলে কস্ট অ্যাকাউন্টেন্ট। তাহলে এখানে কোন অপশানটা হবে? অপশান ডি, ইদার এ অর বি। এখানে আমরা এই এমসিকিউগুলো পড়লাম, এছাড়াও কিন্তু বেশ কিছু ছোট ছোট প্রশ্নের অনুযায়ী তোমাদের কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে। যেমন কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট আইন কত সালে পাশ হয়েছিল? আমরা জানি কত সালে, না 1959। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইন কত সালে পাশ হয়েছিল? কত সালে? 1949 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইন। যে কোনো একটা অডিটের ডেফিনেশনটা তুলে দিয়ে বলতে পারে যে এটি কোন অডিট। যে কোনো একটা অডিটের হয়তো পরিব্যয় নিরীক্ষার ডেফিনেশনটা দিয়ে দিল বা পুরো ডেফিনেশনটা লিখে দিল, বা ব্যবস্থাপনা নিরীক্ষার পুরো ডেফিনেশনটা লিখে দিল, লিখে দিয়ে তোমাদের জিজ্ঞেস করতে পারে এটি হলো বলে 4টে অডিটের নাম দিয়ে দিল। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডেফিনেশনগুলো ভালো করে পড়া থাকলে সেটা আমরা দেখে বুঝতে পারবো। তাহলে এইভাবে তোমরা বেশ কিছু এমসিকিউ কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করবে। 1 মার্কসের কোশ্চেন, এখান থেকে তোমাদের 6 মার্কস,
4 মার্কস আর 1 মার্কস আসে। 1 মার্কসের কোশ্চেনও আসে, আবার 1 মার্কসের এমসিকিউও আসে। সব মিলিয়ে তোমাদের কিন্তু 15 মার্কস এই চ্যাপ্টার থেকেই আসবে। তাহলে নিরীক্ষার নতুন শাখা এই চ্যাপ্টারটা আমরা এখানে আলোচনা করলাম। তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে।